মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। ইন্দ্র ছেলেটাকে রাইমা চেনে না, চিনতে চায়ও না কোনোদিন। রাইমার দিকে তাকিয়েই অপরাজিতা বুঝতে পারল ও কিছু একটা ভাবছে। অপরাজিতা জিজ্ঞেস করল, কি ভাবছিস রাইমা? রাইমা বলল, তেমন কিছু না, এই ছেলেটাকে হাতের কাছে পেলে যে কি করতাম সেসবই ভাবছিলাম। তুই ছাড়, বল দেখি কি ঘটনা ঘটল। অপরাজিতা বলল, সেদিন বাড়ি ফেরার সময় আমি টোটোয় উঠেছিলাম। রাস্তাঘাটে মন দেওয়ার মতো অবস্থা ছিল না। দেখছিলাম সবকিছুই, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। চোখের সামনে দিয়ে দৃশ্য বদলে যাচ্ছিল, আর আমার মনে হচ্ছিল রাস্তায় দেখা প্রত্যেকটা ছেলে আসলে ইন্দ্র, আমার ছোট কাকা, না হলে হিস্ট্রি স্যার। হঠাৎ একটা গোঙানি শুনতে পেলাম। শব্দটা কোত্থেকে আসছে বুঝতে পারলাম না। এদিক ওদিক তাকাতেই বুঝলাম কাজটা ঠিক হয়নি। রাইমা জিজ্ঞেস করল, কি ঠিক হয়নি? অপরাজিতা বলল, আমার সামনের সিটেই একজন মধ্যবয়স্ক মহিলা বসেছিলেন। ঘোমটায় তার মুখ ঢাকা ছিল। উনিই কাঁদছিলেন খুব সাবধানে, চেষ্টা করছিলেন যাতে টোটোর বাকি যাত্রীরা ব্যাপারটা বুঝতে না পারে। আমি যে শব্দ পেয়ে গেছি সেটা আমার রিয়াকশনেই উনি বুঝতে পেরেছিলেন। তাড়াতাড়ি চোখের জল মুছে নিচ্ছিলেন। আমার খুব ইচ্ছে করছিল ওনার হাত ধরে বলি, আপনি কাঁদুন, আমি তো কাঁদতে পারছি না, আপনি অন্তত নিজেকে আটকাবেন না। সেদিন বলতে পারিনি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই মহিলার ফোন বেজে উঠল। ফোন কানে দিয়ে উনি খুব আস্তে আস্তে কথা বলছিলেন। ফোনের ওপারে কি চলছে আমার পক্ষে শোনা সম্ভব ছিল না, কিন্তু মহিলার বলা দু একটা কথা ভেসে আসছিল কানে। রাস্তার ওই গাড়ির শব্দ, চিৎকার, এসবের মধ্যেও আমি স্পষ্ট শুনেছিলাম মহিলা একটা সুযোগ চাইছিলেন, ভালোবাসতে পারার সুযোগ। আমার কানে ওটুকুই লেগে রইল। মনে হচ্ছিল চারপাশে আর কোনো শব্দ নেই, সব থেমে গেছে। খুব ইচ্ছে করছিল ওকে বলি, যে প্রেমিক কাঁদায় তার কাছে সুযোগ চেও না। গলার কাছে এসে কথাগুলো আটকে ছিল। জানিস রাইমা, বারবার আমার নিজের হাতে বানানো পৃথিবীটা চোখের সামনে ভেঙে গেছে। আমার তখন মনে হচ্ছিল আমার বেঁচে থাকার কারণ বোধহয় একটাই, এই সামনে বসে থাকা মানুষটার কষ্ট অনুভব করা, চোখের সামনে একইভাবে আরো অনেক দুঃখ দেখা। তুই তো জানিস আমি কোনোদিন পাপ পুণ্যে বিশ্বাস করিনি, কিন্তু তখন আমার মনে হচ্ছিল নিশ্চয়ই খুব পাপ করেছি, তাই আমার সাথে বার বার একই ঘটনা ঘটে। সেদিন রাতে ঠিক করে খেতে পারলাম না, শুধু মাথায় একটাই কথা ঘুরছিল, কার প্রতি অন্যায় করেছি আমি, কাকে কষ্ট দিয়েছি? কোনো উত্তর পাচ্ছিলাম না। বাথরুমে ঢুকে দাঁড়িয়েছিলাম শাওয়ারের নিচে। অনেক মনে হচ্ছিল আমার এই শরীরটা, চোখ, নাক, মুখ সব ধুয়ে যাক, সব শেষ হয়ে যাক। তাও কিছু শেষ হলো না, একই রকম রয়ে গেলাম আমি, জীবন্ত একটা ছায়া মূর্তি, যে জানে না কেন বেঁচে আছে, জানে না আদৌ কেউ তাকে ভালোবাসে কিনা। সেদিন জ্বর এসেছিল খুব। দিদুন মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছিল। বৃদ্ধ শীর্ণ হাতের মায়ায় ঘুম এসেছিল আমার। ঘুমের মধ্যে প্রথমবার সেদিনই সমস্যাটা হয়। কাউকে বলিনি আমি সেটা, 2 বছর চেপে রেখেছিলাম। রাইমা কোনো কথা বলল না, কথা বলার মতো ভাষা ওর জানা নেই। ও তাকিয়ে রইল অপরাজিতার মুখের দিকে। অপরাজিতা একটু চুপ করে থেকেই বলতে শুরু করল। ঘুমের মধ্যে সেদিন দেখেছিলাম আমি একটা বন্ধ ঘরে বসে আছি, আমার হাত পা বাঁধা, মুখে কাগজ ঢোকানো,
আর আমার সামনে দাঁড়িয়ে আছে ছোট কাকা, স্যার আর ইন্দ্র। কি নিষ্ঠুর ওদের চোখ! এগিয়ে এলো ওরা আমার দিকে। আমার পেছনে দেওয়াল, মুখ দিয়েও কোনো শব্দ বেরোচ্ছে না। আমার জামা কাপড় সব খুলে ফেললো ওরা। ঘুমের মধ্যে এই পর্যন্ত দেখি আমার শ্বাসকষ্ট শুরু হলো। ঘুম ভেঙে উঠে বসলাম বিছানায়। তখনও একই অবস্থা, শ্বাস নিতে পারছি না। কিছুক্ষণের মধ্যেই মনে হলো আমার জীবনের শেষ সময়। কয়েক সেকেন্ডের জন্য অন্ধকার হয়ে গেল সব। তারপর আবার ঘরের ভেতর সব স্পষ্ট। বুঝলাম আমি খাটে বসে আছি, একা, কেউ কোথাও নেই। সেদিন আমি বুঝেছিলাম একাকিত্ব ছাড়া আমার জীবনে আর কোনো অপশন নেই। আর এই যন্ত্রণা, এটা থেকে যাবে। এই যন্ত্রণা আমার অস্তিত্বের একমাত্র প্রমাণ। রাইমা বলল, এই সমস্যাটা কি ট্রমার জন্য? তাই তুই সৌমিকদার কাছে গেছিলি? অপরাজিতা রাইমার দিকে তাকিয়ে হাসল, বলল, বাবা, তোর বেশ বুদ্ধি আছে তো। রাইমা আলতো করে চাঁটি মারল অপরাজিতার মাথায়। তারপর বলল, আমার ছোটবেলার এক বান্ধবীর ওই একরকম অসুখ ছিল জানিস। ওরও মাথায় অনেক ভাবনা আসতো, আর তারপরই শ্বাসকষ্ট হতো, সেম প্যাটার্ন। আমি শুনেই বুঝেছি। অপরাজিতা বলল, অনেকদিন ভুগেছি এই সমস্যার জন্য। উচ্চ মাধ্যমিকের পর ইকোনমিক্স নিয়ে ভর্তি হলাম কলেজে গিয়ে গাঁজার থেকে ঢুকলাম। মাথার অবস্থার আরো অবনতি হলো। সারাদিন পড়াশুনো করতাম, আর তারপর দিনের শেষে একা একা নেশা করতাম। এদিকে ওই সমস্যাটাও দিন দিন বাড়ছিল, ঘন ঘন শুরু হলো। তারপর শরীরের অবস্থাও খারাপ হচ্ছিল। অসুখটাও আর আমার কন্ট্রোলে ছিল না। সবার থেকে লুকোনোর জন্য আমি কলেজ যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলাম। তারপর একদিন রাতের বেলা খাবার সময় ব্যাপারটা জানাজানি হয়ে গেল। গরমের রাতে সবার সাথে বসে খাবার খাচ্ছিলাম। হঠাৎ কি সব চিন্তা শুরু হলো। আমি বুঝতে পারছিলাম আমার টেবিল থেকে উঠে যাওয়া উচিত। তাড়াতাড়ি খাবারটা শেষ করার চেষ্টা করলাম, কিন্তু ওইটুকু সময়ও পেলাম না। মা, বাবা, দিদুন সবার সামনেই ঘটল ঘটনাটা। ওরা কিছুই জানতো না এই বিষয়ে। হঠাৎ এরকম হওয়াতে খুব ঘাবড়ে গেছিল। বাবা ফোন করলো তাপস কাকুকে, আমাদের হাউস ফিজিশিয়ান। আমি যখন স্বাভাবিক অবস্থায় এলাম, তখন দেখলাম মায়ের চোখে জল। দিদুন মাকে জড়িয়ে ধরে আছে, হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। বাবা মাথায় হাত দিয়ে বসে আছে। তাপস কাকু এলেন। এই মানুষটা খুব হুল লড়ে আমার মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে মা? তোর বাবা মা এরকম ভয় পেয়ে আছে কেন? আমার খুব লজ্জা করছিল। মনে হচ্ছিল কোনো একটা অন্যায় করে ফেলেছি। সবাই তাকিয়ে আছে আমার দিকে, আর আমি দুষ্টু মেয়ের মতো সব বদমাইশির পালা মিটিয়ে শান্ত হয়ে বসে আছি। তাপস কাকুকে আমি কিছুই বলতে পারলাম না। উনি নামি ডাক্তার, হয়তো আন্দাজ করতে পেরেছিলেন। ঘরের সবাইকে বললেন, তোমরা একটু যাও তো, আমি কথা বলি ওর সাথে। ঘরের বাকিরা তাপস কাকুর কথা অমান্য করল না, চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। মাকে দেখে খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল এক ধাক্কায় অনেকটা বয়স বেড়ে গেছে মানুষটার। সবাই বেরিয়ে গেলে আমি তাকিয়ে রইলাম তাপস কাকুর দিকে। আমার হাত ধরে কাকু বললেন, মনে মনে কত কথা জমিয়েছিস বলতো? এইটুকু ছোট্ট মাথা, সেটা এত চাপ দিলে চলে? আমি মাথা নিচু করে বসে রইলাম। তাপস কাকুই বলল আবার, শোন, একজনের কাছে যেতে হবে।
আমারই এক ছাত্র, ভালো ছেলে, দেখতে শুনতেও মন্দ না, তোর পছন্দই হবে বুঝলি। আমি বুঝতে পারিনি হঠাৎ কেন যাব কারুর কাছে, তাও আবার তাপস কাকুর ছাত্রের কাছে। জিজ্ঞেস করেছিলাম। কাকু সৌমিকের ছবি দেখিয়েছিল, তারপর বলেছিল ওর কাছে মনের কথা বলে দিতে পারলে আর কোনো কষ্ট থাকবে না, বুঝলি। তাপস কাকু বেরিয়ে গেল। তারপর সৌমিকের ছবিটা আমার মাথায় রয়ে গেছিল। সাদা এপ্রন পরা একটা ছেলে, চোখে মুখে উজ্জ্বল হাসি। এই পর্যন্ত বলে থামল অপরাজিতা। রাইমার হঠাৎ নিজের প্রথম প্রেমের স্মৃতি মনে পড়ল। ও বলল, জানিস অপরাজিতা, আমার প্রথম প্রেম ক্লাস 7-এ। ইংলিশ মিডিয়াম তো, ছোটবেলা থেকেই আমাদের মোটামুটি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না থাকলে স্টেটাস মেনটেন করা যায় না। এই আইডিয়া নিয়েই বড় হয়েছি। আমার ক্লাসে পড়তো আজাদ, আমার থেকে 1 বছরের বড় ছিল। তখন আমি সদ্য বলিউড দেখছি, আর আজাদের হেয়ার স্টাইলটা সত্যি সত্যি শাহরুখের মতো ছিল। যথারীতি ক্লাসের অনেক মেয়ে ওকে নিয়ে অবসেসড, আর আমি তো খুব একটা আহামরি সুন্দরী ছিলাম না। আজাদ তাই আমার দিকে খুব একটা ফিরেও তাকাতো না। আরও পড়াশুনোতেও ভালো ছিল, ভালো ক্রিকেট খেলতো। এদিকে আমার চাপ দিন দিন বাড়ছিল। গল্প বলতে বলতে রাইমা ব্লাশ করছিল। অপরাজিতা বলল, বাবা তুই তো বিশাল পাকা ছিলিস। রাইমা বলল, চুপ কর, এই ছেলেটাকেও আমি প্রথম ছবিতেই দেখেছিলাম জানিস। ওর গ্রিন হাউস ছিল আর আমার রেড হাউস, কিন্তু একসাথে ক্লাস করব বলে আমি মাকে দিয়ে চিঠি লিখিয়ে নিয়ে গেছিলাম। আমাদের সিস্টার খুব কড়া মানুষ ছিলেন তো, এমনিতে হাউস চেঞ্জ করার উপায় ছিল না, তাই আর কি। তা হাউস চেঞ্জ করে গেলাম আজাদের হাউসে, কিন্তু ওর তো এমনিতেই বিশাল ফ্যান ফলোয়িং, আমাকে পাত্তাই দেয় না। আমি লাস্ট বেঞ্চে বসতাম একা একা, আর আজাদ অনেক মেয়েদের সঙ্গে বসতো ফার্স্ট বেঞ্চে। হাউসগুলোর মধ্যে একটা অ্যানুয়াল কালচারাল কন্টেস্ট হতো, সেইবার গ্রিন হাউসকে জিতিয়েছিলাম আমি। নৃত্যনাট্য হয়েছিল, গোটা নাচের অংশটা আমি তুলিয়েছিলাম সবাইকে। তারপর একদিন হঠাৎ দেখলাম আজাদ আমার পাশে এসে বসলো। আমি তো তখন নিজের হার্টবিট শুনতে পাচ্ছি। তাসের দেশ করেছিলাম আমরা। আজাদ এসে আমাকে বলেছিল, তুই জানিস ওই ডান্স ড্রামাতে রাজকুমার কে হয়েছিল? আমি ভাবলাম ও বোধহয় চিনতে পারেনি আমাকে। দারুণ মেকআপ করেছিল তো, তার উপর আবার গোঁফ লাগিয়েছিলাম। আজাদের প্রশ্ন শুনেই মনে মনে খুব গর্ব হচ্ছিল। মাথা উঁচু করে আমি বললাম, এই তো আমিই সেজেছিলাম রাজকুমার। আজাদ ফ্যাক ফ্যাক করে হেসে উঠল। আমি বিরক্ত হয়ে বললাম, হাসছিস কেন? হাসির কথা নাকি এটা? ও বলেছিল, তোর মতো প্যাংলা একটা মানুষ যদি রাজকুমার হয় তাহলে তো আমিও পালোয়ান। খুব অপমানে লেগেছিল কথাটা। তখন আমাদের স্কুলে পাঞ্জা লড়া রীতি ছিল। আমি ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিলাম, চ খেলে দেখি কে জেতে। আজাদ হাত বাড়িয়ে দিয়েছিল। আমি বেশ বীরদর্পেই ওর হাত ধরেছিলাম, কিন্তু তারপর আর জিততে পারিনি। মনে হয়েছিল অনেকক্ষণ এভাবেই ওর হাত ধরে থাকি। অপরাজিতা হেসে উঠল, তারপর বলল, তুই কিন্তু ছোট্ট থেকেই তৈরি জিনিস। হ্যাঁ। রাইমা বলল, তা নয় তো কি, তোর মতো ক্যাবলা হব? অপরাজিতা এতক্ষণ ধরে হাসছিল, হঠাৎ চুপ করে গেল। বলল, ঠিক বলেছিস, আমি খুব ক্যাবলা। রাইমা এবার শুয়ে পড়ল বিছানায়। তারপর অপরাজিতার দিকে ঘুরে বলল, হঠাৎ এরকম করে মেনে নিচ্ছিস যে, কি ব্যাপার? অপরাজিতা বলতে শুরু করল, ইন্দ্রর সঙ্গে তখন আর কোনো সম্পর্ক নেই। আমি চুপচাপ কলেজ যাই আর ফিরি। কলেজে গিয়েও একা, ঘরে ঢুকেও তাই। রোজ আমি 10:30 নাগাদ বেরোই সকালবেলা। এই সময় বাসগুলোতে বড্ড ভিড় হয়। আমি উঠে কোনো রকমে ধাক্কা বাঁচিয়ে দাঁড়িয়েছিলাম। কন্ডাক্টর এদিকে পেছনে ফাঁকা, পেছনে ফাঁকা বলে চেঁচিয়ে চলেছে।
আর গাদা গাদা লোক উঠে যাচ্ছে বাসে। সেদিন আবার ভিড়ের ঠেলায় ভুল দিকে দাঁড়িয়েছিলাম। লেডিস সিটের দিকে ঘুরে দাঁড়াবো যে সে পরিস্থিতিও ছিল না। আমার সামনের সিটে দুজন অল্প বয়সী ছেলে বসেছিল। তাদের মধ্যে একজন চোখের ইশারা করলো আমাকে। প্রথমে ভেবেছিলাম অসভ্যতা করছে, কিন্তু তারপর ছেলেটা উঠে দাঁড়ালো, আমাকে বলল, তুমি বসো। জানলার ধারে সিটের ছেলেটা অবশ্য বসেই রইল। জানলার দিকে তাকিয়েছিল ছেলেটা। পুরো মুখটা স্পষ্ট দেখতে পাইনি তখন, তবে মনে হচ্ছিল কোথাও দেখেছি মুখটা, চেনা কেউ, কিছুতেই মনে করতে পারিনি। তারপর আমার স্টপেজ আসতে নেমে গেছিলাম। বাস থেকে নামার পর মনে হয়েছিল, ইস, ছেলেটাকে অন্তত একবার ধন্যবাদ জানানো উচিত ছিল। তবে আমাদের জীবনে অনেক কোইন্সিডেন্স ঘটে যায় জানিস, আমরা বুঝতেই পারি না কি করে এরকম হয়। পরদিন আবারও আমি একই বাসে উঠলাম, সকালবেলা, একই সময়। আগের দিনের মতোই ভিড় বাসটা। বসার জায়গা পাইনি। কি আশ্চর্য ব্যাপার জানিস, আবার ওই ছেলেটা একইভাবে আমাকে জায়গা ছেড়ে দিল। সেদিন আমি ওকে ওর নাম জিজ্ঞেস করলাম। বলল ওর নাম সুপ্রিয়, ডাক্তারি পড়ছে। আমিও ওকে নিজের পরিচয় দিলাম। তারপর বেশ দিন চারেক ধরে একই ঘটনার পুনরাবৃত্তি। তারপর আমি একদিন উঠলাম বাসে, কিন্তু কই, ছেলেটা নেই তো। আমি ভালো করে দেখলাম সব কটা সিট, না, সত্যিই নেই। তুই হয়তো এখন বিশ্বাস করবি না ডাইমা, ছেলেটার প্রতি কোনো রকম দুর্বলতা ছিল না আমার। শুধু আমি তখন এত একা যে আসা যাওয়ার মাঝে যেটুকু স্থিরতা দেখতে পাই তার কাছেই আশ্রয় চাই। আমার মতো ঘেঁটে যাওয়া একটা মেয়ে এর চেয়ে বেশি কি বা চাইতে পারে বলতো। যাই হোক, সেদিন ছেলেটাকে বাসে না দেখে আমার বেশ খারাপ লাগছিল। পরের দিন বাসে উঠেই দেখি মূর্তিমানের মতো বসে আছে ছেলে দুটো, একই জায়গায়, পাশাপাশি। আমি এগিয়ে যেতেই জায়গাটা ছেড়ে দিল ছেলেটা। সেদিন আর আমি থাকতে পারলাম না। আগের দিনের অবলা অভিমানটাও জমেছিল। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলুন তো, রোজ আমাকে জায়গা ছেড়ে দেন? ছেলেটা বলল, সে কি আর না ছেড়ে উপায় আছে? আপনিও তো ঠিক বেছে বেছে এই বাসেই ওঠেন, তারপর গুটি গুটি চলে আসেন আমার সিটের দিকে। ছেলেটার উত্তর শুনে মাথা গরম হয়ে গেছিল। আমি বেশ রেগেই উত্তর দিলাম, আপনি তো আমাকে বসার জায়গা দিয়েছেন প্রথম দিন থেকে। ছেলেটা এবার আরো অদ্ভুত উত্তর দিল। বলল, আপনার কি মনে হয় বলুন তো, আমি নিজের ইচ্ছে প্রত্যেক দিন আপনাকে জায়গা ছেড়ে দিই? আমি আর সুপ্রিয় দুজনেই বেশ চিৎকার করে কথা বলছিলাম। কন্ডাক্টর এগিয়ে এলেন আমাদের দিকে, জিজ্ঞেস করলেন কি সমস্যা। তখন জানলার ধারে বসা ছেলেটি বলল, কিছু সমস্যা নয় দাদা, আমরা পকেটমার নই, সরুন তো, বাস থেকে নামি। তারপর সুপ্রিয় বলে ছেলেটির হাত ধরে ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি করে নেমে গেল। ব্যাপারটা বুঝতেই আমার কিছুক্ষণ সময় লেগে গেছিল। আমিও ততক্ষণে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এই ছেলেটার সাথে কথা বলতেই হবে। আমার অনুরোধেই নানা রকম কথা শুনিয়ে বাসটা দাঁড় করালেন কন্ডাক্টর। ছেলে দুটো বেশি দূর যায়নি। আমি দাঁড়ান, এই যে দাঁড়ান বলে চেঁচাতে শুরু করলাম। ওরা দাঁড়ালো। আমি এগিয়ে গিয়ে বললাম, হ্যাঁ, এবার বলুন দেখি কি ব্যাপার, আপনার মাথায় কি হালকা ছিট আছে নাকি? সুপ্রিয় বলল, আজ্ঞে না, তবে আমার এই বন্ধুটির মাথায় আছে, না হলে কারুর আপনার মতো একজনকে পছন্দ হয়? গোটা ব্যাপারটার মাথা মুন্ডু কিছুই আমি বুঝতে পারলাম না। হাঁ করে তাকিয়ে রইলাম সুপ্রিয়র দিকে। ও কিছু বলার আগেই এবার জানলার ধারে বসা ছেলেটি এগিয়ে এলো। বলল, দেখুন, আমি আপনাকে ভালোবাসি,
ভেবেছিলাম আপনার হাব ভাব আর একটু বুঝে নিয়ে তারপর বলবো, কিন্তু আপনি যেরকম মারমুখী হয়ে উঠেছেন তাতে না বললে আর চলতো না। আমি জিজ্ঞেস করলাম, মানে আমাকে কে ভালোবাসে? সুপ্রিয় আঙুল দিয়ে দেখালো পাশের ছেলেটাকে, বলল, ও বাসে, বিশ্বাস করুন, আমার কোনো ইচ্ছে নেই। তখন আমি জিজ্ঞেস করলাম, তাহলে আপনি বসার জায়গা দেন কেন? আপনি দিতে পারেন না? ছেলেটা বলল, আমার নাম সৌমিক, আপনি নয়। আসলে আমার হাতে ওর প্র্যাকটিক্যাল খাতাটা আছে, তো আমি না করলে হবে না, তাই এইটুকু সুযোগ নিই আর কি। দিব্যি তোমাকে জায়গাও দেওয়া হলো, আবার তোমার পাশে বসতেও পারলাম। ছেলেটার কথায় আমার বেজায় হাসি পেয়েছিল, কিন্তু তারপর নামটা শুনে কেমন একটা খটকা লাগলো। কোথায় যেন শুনেছি নামটা। তারপর মনে পড়ল, তাপস কাকুর মুখে শুনেছিলাম। আমি সৌমিককে জিজ্ঞেস করলাম তাপস কাকুকে চেনে কিনা। ও তো লাফিয়ে উঠেছিল আনন্দে, বলেছিল, তুমিও চেনো নাকি স্যারকে? আমি জানিয়েছিলাম উনি আমাদের হাউস ফিজিশিয়ান। তারপর খুব কড়া করে সৌমিককে বলেছিলাম, শুনুন, আপনাকে একটা কথা বলি, ডাক্তারি প্র্যাকটিস করছেন তো, খুব মন দিয়ে করার কাজ। আপনার বন্ধুর মতো সেদিকে ফাঁকি দিয়ে রাস্তাঘাটে মেয়ে দেখে বেড়াবেন না। তারপর ওদের আর একটাও কথা বলার সুযোগ দিইনি। গট গট করে হেঁটে বাস স্ট্যান্ডে চলে গেছিলাম। বাড়ি এসে মাকে বলেছিলাম আমি তাপস কাকুর কথা মতো থেরাপিস্টের সঙ্গে কনসাল্ট করতে রাজি নই। শুনে মা খুব একটা খুশি হয়নি, রাগ দেখিয়ে বলেছিল, নিজে বড় হয়েছো, যা ভালো বোঝো করো, তবে এরপর এরকম কিছু হলে আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাব। একদম ভালো লাগে না আমার এইসব পাকামি। বুঝেছিলাম মা কিছুতেই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করবে না, অথচ সামনের সপ্তাহেই যেতে হবে এই ছেলেটার কাছে। বাসের ঘটনাটা হাস্যকর ঠিকই, কিন্তু সৌমিকের ইন্টেনশন নিয়ে হাজার খানেক প্রশ্ন ঘুরছিল মাথায়। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।